শাহাবুদ্দিন সাহেব তিনি এস আলমের ইসলামী ব্যাংক লুট করার একজন অ্যাক্টিভ অংশীদার ছিলেন। একটা কোম্পানি ছিল, যে কোম্পানির নাম ছিল জেএমসি বিল্ডার্স। এই জেএমসি বিল্ডার্সের পক্ষ হয়ে তিনি ইসলামী ব্যাংকের নমিনেটেড ডাইরেক্টর ছিলেন। এই নমিনেটেড ডাইরেক্টর থেকে তিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। তারপরে রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত তিনি সেই পদে বহাল ছিলেন। এই সময়ে ইসলামী ব্যাংক থেকে এস আলম নামে বেনামে 24টি কোম্পানি তৈরি করে প্রায় 80,000 কোটি টাকা লোন খেলাপি হয়েছে। এই 80,000 কোটি টাকা পরবর্তীতে মানি লন্ডারিং হয়েছে। ইসলামী ব্যাংক আজকের এই দুর্দশার পিছনে কারণ সে 80,000 কোটি টাকা ব্যাংক থেকে সরিয়ে ফেলা 24টি কোম্পানির নামে। নিশ্চয়ই আপনাদের মনে আছে ভয়ঙ্কর নভেম্বর নামে একটা রিপোর্ট ছাপা হয়েছিল, যেখানে একদিনে প্রায় 3900 কোটি টাকা ব্যাংক থেকে সরানো হয়েছিল। এই সকল প্রক্রিয়ার সঙ্গে আজকে যিনি প্রেসিডেন্ট হিসেবে রিটায়ার করলেন, তিনি সেই সময় ব্যাংকের পরিচালক হয়েছিলেন কোন ক্ষমতা বলে? তিনি কি ব্যক্তিগত কোনো শেয়ারের মালিক? উত্তর হলো না। তিনি কি নিজে কোনো ডাইরেক্টর? উত্তর না। তিনি হয়েছিলেন জেএমসি বিল্ডার্সের নমিনেটেড ডাইরেক্টর হিসেবে। জেএমসি বিল্ডার্স কে? জেএমসি বিল্ডার্সের চেয়ারম্যান ছিলেন ইয়াস আলমের ছেলে। এই প্রেক্ষিতে তারা এখান থেকে তাকে নমিনেটেড ডাইরেক্টর হিসেবে পাঠানো হয়। এখন ইসলামী ব্যাংকের সেই মানি ডিফালকেশনের সঙ্গে নিশ্চয়ই মাঝখানে বিএফআইউ তদন্ত রিপোর্ট দিয়েছে, কিন্তু বিএফআইউ রাষ্ট্রপতির কথা উল্লেখ করতে পারেন নাই, কারণ রাষ্ট্রপতি তখন ক্ষমতায় ছিলেন। রাষ্ট্রপতি তো এখন ক্ষমতায় নাই, তিনি কার্যভারে নাই। 51 অনুচ্ছেদ অনুযায়ী তার কোনো দায় মুক্তি এখন আর নাই। 51 অনুচ্ছেদ অনুযায়ী ততক্ষণ তার দায় মুক্তি থাকবে যতক্ষণ তিনি রাষ্ট্রপতির কার্যভারে থাকবেন। রাষ্ট্রপতির কার্যভার থেকে শেষ, দায় মুক্তিও শেষ। সুতরাং আমি মনে করি এখন ইসলামী ব্যাংকের মানি ডিফালকেশন, মানি লন্ডারিং একটা স্পেসিফিক কেস হয়েছে, যেখানে 24 জনকে আসামি করা হয়েছে। আমার বিবেচনায় এই রাষ্ট্রপতি সাহেবও তৎকালীন দিনের মানি ডিফালকেশন প্রক্রিয়ার অংশীদার, এস আলমের অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। এস আলমের ছেলে যে কোম্পানির চেয়ারম্যান, ওই কোম্পানির নমিনেটেড ডাইরেক্টর হিসেবে তিনি ইসলামী ব্যাংকের ডাইরেক্টর হয়েছিলেন। সুতরাং তিনি এর দায় দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারবেন না। আরেকটি বড় কথা হলো, এখানে দেশ থেকে নিষেধাজ্ঞাটা যেহেতু হয়েছে 25 সালে, আর তিনি ডাইরেক্টরশিপ থেকে চলে গেছেন 2023 সালে, এই জন্য দেশ থেকে নিষেধাজ্ঞাটা সুপ্রিম কোর্টের যে আদেশটা আছে, এই আদেশটা তার ক্ষেত্রে এক্স্যাক্টলি প্রযোজ্য হচ্ছে না। কিন্তু তার অর্থ এই নয় যে পরবর্তীতে তার বিরুদ্ধে কেউ কোনো মামলা মোকদ্দমা করতে পারবে না, এটি কখনোই নয়। এই জন্য আমার মনে হয় কোনো ক্রিমিনাল অফেন্স কিংবা কোনো লায়াবিলিটি রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা রাষ্ট্রপতির দায়িত্বকালীন অবস্থায় যদি তিনি কার্যভারে যতক্ষণ আছেন এতক্ষণ মামলা করা যেত না। কিন্তু কার্যভার থেকে শেষ, পদত্যাগ অথবা তিনি যদি রিটায়ার করেন, উভয় ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করতে আইনগত কোনো বাধা নাই। একটা এক্সাম্পল শোনেন, রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আর্মস কেস হয়েছিল, করাপশনের কেস হয়েছিল। এই আর্মস কেসটা হাইকোর্টে এসে তারা চ্যালেঞ্জ করে বলেছিল তিনি যেহেতু রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে কোনো মামলা চলবে না। এই মামলা হয়েছিল 6 ডিসেম্বর 1990 পরে, পদত্যাগের পরে। হাইকোর্ট ডিভিশন বলেছে না, তিনি তো এখন দায়িত্বে নাই, সুতরাং মামলা চলতে কোনো বাধা নাই। তার বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। সেই মামলায় আমাদের আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়ে বলেছে ততক্ষণ তিনি দায় মুক্তি পাবেন যতক্ষণ তিনি দায়িত্বে আছেন। এরপরে তার আর কোনো দায় মুক্তি থাকবে না যদি তিনি পদত্যাগ করেন অথবা তিনি চাকরি থেকে অব্যাহতি পান, তারপরে আর কোনো দায় মুক্তি থাকবে না। সুতরাং যে কথাটি এখন বলা হচ্ছে তার কোনো দায় মুক্তি আছে কিনা, আনসার ইজ নো। রাষ্ট্রপতির পদ থেকে চলে যাওয়ার পরে কোনো দায় মুক্তি নাই, কারোরই নাই। ক্রিমিনাল অফেন্সের কারণেও নাই, আগের অফেন্সের কারণেও নাই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় সময়ে তিনি যদি দুর্নীতি করে থাকেন, অপরাধ করে থাকেন, পেনাল কোডের অধীনে কোনো অপরাধ করে থাকেন, অবশ্যই রাষ্ট্রপতির পদ থেকে চলে যাওয়ার পরে তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের জন্য মামলাও করা যাবে, তাকে অ্যারেস্ট করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করতেও আইনগত কোনো বাধা নেই।